বলছি এগুলো বলে তোমার সব দেখা তো দায়িত্ব তোমার, বুঝতেছেন? বুঝছি। তখন কান্দি মাজার বাড়িটা আমার ধরে বসবে, এই জন্য আমার সবগুলোর মাথায় রাখতে হবে। গাড়ি তো আমাদের না, না এটা অফিসের না, আপনাদের কোম্পানি না এটা? না, তো ভাড়া আর কি। ভাড়া না, আমাদের কোম্পানিতে একটা গাড়ি শুধু। ভাড়া পে করবে কি আপনাদের অফিস? আমরা ব্যবহার করি হ্যাঁ। সবাই, আমরা ভাড়া গাড়ি ইউজ করি। আচ্ছা আচ্ছা। মানে আমাদের অফিসের পার্মানেন্ট গাড়ি হচ্ছে একটা কান্দি ম্যানেজারের, ওটা আছে, আরগুলো সবাই ভাড়া গাড়ি ইউজ করে। কোম্পানি তো ভাই বুঝেন না, বিল তো দেয় কোম্পানি। সমস্যা নেই। আপনার হচ্ছে এরা ইনভেস্ট একসাথে করবে না আর কি। লাস্টে মনে করেন 15 লাখ টাকা দিয়ে গাড়ি নিবে, 5 বছর পরে বিক্রি করতে চাইলে এই হিসাব করো যে এটা আমি বিক্রি করতে পারবো 5 লাখ টাকা, 10 লাখ টাকা লস, ওই হিসাব করে। এটা ওর ব্যবসার নিয়ম আছে, আমি আজকে 10 লাখ টাকা দিয়ে নিছি, 10 বছর পরে বিক্রি 20 লাখ টাকা বেচলে ওটা নিব। কিন্তু এই যে বিলগুলো দিতেছে মাসের পর মাস, সেটা খবর রাখে না। না, এটা তো মাস হিসেবে চলে যাচ্ছে। কথা বুঝছেন? সালমান এফ রহমান বাংলাদেশে কোনো বাড়ি কিনে নাই, বুঝেন? হ্যাঁ ভাড়া করে থাকে। ও সালমান এফ রহমান, আজিজ মোহাম্মদ ভাই। হ্যাঁ, তাহলে বুঝেন, টাকার তো অভাব নাই। ভ্যাকসিন কটক তো বসাই দিল। শেষ। হাজার হাজার লোক হলো শ্রমিকেরা বেকার রয়েছে। 70,000 শ্রমিক, 70,000 শ্রমিক মানে 70,000 ফ্যামিলি। এটা বসতো না, এটা ম্যাক্সিমাম লোকজনের কারণে বসছে। ওরা নিজেদের কারণে নিজেরা কষ্ট পাচ্ছে। ওরা আন্দোলন করতে গেছিল কি জন্য? কোন আন্দোলনে কোনোদিন ভালো কিছু করতে পারছে? বলতেন না, ওয়ার্কাররা তো আন্দোলন করে কিছু করতে পারবে না। আপনার ফ্যাক্টরি কালকে যদি বন্ধ হয়ে যায়, মালিকের চলতে সমস্যা হবে? মালিকের কিছুই হবে না। মালিকের কিছু হবে না। ও একদিকে ওর ব্যবসা আছে। ভ্যাকসিন কথা আমরা 13 বছর চাকরি করছি আমি, সেই আমলে 64টা ফ্যাক্টরিতে সাব কন্ট্রাক্টর কাজ চলতো। 64টা। সেই ফ্যাক্টরিতে আমরা ওভেন ফ্যাক্টরিতে মাসে 15 লাখ 20 লাখ শিপমেন্ট করতাম একটা ইউনিট থেকে। কোনটাতে ছিলেন? আমি ক্রিসেন্ট টাওয়ার লেভেল 5 এ ছিলাম, ওই যে ইন্ডাস্ট্রিয়াল পার্কে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে। আমি তো বহুত ইনস্পেকশন করছি। আমার হলো ফ্লোরটা ছিল কেলভিন ক্লিন পিবিএইচ দিয়ে ভরা, স্পোর্টসের ফ্লোর। আচ্ছা, এই স্পোর্টসের ফ্লোর থেকে আমি 60 শিপমেন্ট করতাম 15 লাখ 16 লাখ 2 শিফটে নিয়ে। ফ্লোরগুলো এত সুন্দর ডিসিপ্লিনই চলছে, শিপমেন্টগুলো ওয়ান শটে গেছে। সেই ফ্যাক্টরি আজকে লে অফ ঘোষণা। ভালো লাগে না? কেমন লাগে? আপনি গণেশের হয়েছিলেন? হ্যাঁ, গণেশ স্যার আমার এক নামে চিনতো। আপনার স্যার নাকি? আমাদের উনি হলো আর এক ইউনিটে বসতো, আইকেল 2-তে বসতো। হ্যাঁ, টুতে বসতো। ওনার ওখানে চলতো আমার কাছে। গণেশ আমার সাথে সম্পর্ক 10 বছর আগে থেকে। গণেশ স্যার তো এখনো বাংলাদেশে ভালো জব করে। জব করে, ব্যবসা করে জব করে না? না। শুক্লা স্যার ছিল আমাদের বস, আর সৈয়দ আমানুল্লাহ ছিল আমার জিএম। গণেশ দেখছেন ছিল। গণেশ একটা না 15-20 বছর চাকরি করতে এরকম একটা ব্যক্তি দিয়ে। ভ্যাকসিন তো অনেক দিন ছিল, ওনার পারফরমেন্স ভালো ছিল গণেশ স্যারের। হ্যাঁ, গণেশের পারফরম্যান্স ভালো। গণেশ ভালো কাজ করে। ওই গণেশ স্যার, এই শুক্লা স্যার, মনোজ স্যার, এলে সব একই টিমের লোক। তারপরে ওই যে শুক্লা স্যার তো পরে ম্যানুফ্যাকচারিং হেড হলো। ছিলাম না কেন? তুষারা স্যার ছিল আগে নিউ ঢাকাতে, তারপরে হলো ভ্যাকসিনকো গ্রুপে কিচেন টাওয়ারে কনভার্ট করে দিছে। এই জন্য এলএজিএম হিসেবে ছিল। আমার দেখলে দাঁড়াই যায়, বুঝছেন? হ্যাঁ, গণেশ আমার খুব ভালো করে চিনে। গণেশের যখন চিরাঙ্গি ভিজিট ছিল তখন থেকে আমি গণেশের ভাইয়া। গণেশ স্যার না বাংলাদেশে আছে কোনবা ইয়েতে, কোনবা কোম্পানিতে শুনছিলাম, সিআইপিএল এ না ইপিকে আছে। আগে ছিল, ও এখন উত্তরা ব্যবসা করে, আরেকজন সহ ব্যবসা করে। আচ্ছা আচ্ছা। তো ভ্যাকসিনকো আমার মাদার ফ্যাক্টরি। আমার জন্য আমার লাইফে অনেক কিছু করছি, যেখানে প্রথম শুরুতে কাজ জানতাম না। সেই ভ্যাকসিনকো জয়েন করে 13টা বছরে আমি ওয়ার্কারে জয়েন করছিলাম 1800 টাকায়। পরেই হলো ওই ফ্যাক্টরিতে 28,000 টাকা স্যালারি হয়েছিল আমার। এক্সিকিউটিভ ছিলাম, পরে এক্সিকিউটিভ থেকে ম্যানেজমেন্ট 2 শিফটের দায়িত্ব দিয়েছে, ফিনিশিং 2 শিফটে চালাইছিলাম আমি। হ্যাঁ, তো পারফরমেন্স খুব ভালোই ছিল। পারফরমেন্স
পারফরমেন্স খারাপ না। আমি লোকজনের সঙ্গে ওয়ার্কারের সঙ্গে মিশে থাকতাম, কারো বের করতাম না। আমার লাইফে একটা হেল্পার হোক গার্মেন্টস থেকে আমি বার করিনি, বুঝছেন স্যার? একটা হেল্পার যে মানুষ বের করে না, ইনচার্জারা অভিযোগ দিবে, সুপারভাইজার অভিযোগ দিবে, বাট আমি একটা অভিযোগও শুনতাম না, ওয়ার্কার টিকে রাখতাম। এই ওয়ার্কারগুলো একসময় আমার একটা ঢাল হয়ে দাঁড়াইছে, আমার পারফরমেন্সগুলো ওরাই গ্রো করছিল। তবে বেক্সিমকোর লোকের আন্দোলন করাটা উচিত হয়নি। আন্দোলন না করলে এতদিন ফ্যাক্টরিটা ওইভাবে চলতো। চলতো, ফ্যাক্টরি চলতো। আন্দোলন করাটাতে সমস্যা হচ্ছে ভাই। আন্দোলনকারী কখনোই ভালো কিছু করে না ভাই। আমরা যখন ছিলাম 2010-11 দিকে এমন একটা আন্দোলন হয়েছিল, পরে সিকিউরিটি যে বস আছিল এর এক কন্টেনার করে বের করে দেওয়া লাগছে, কন্টেনার করে বের করে দেওয়া লাগছে। ওই ওয়ার্কার আন্দোলনে সিকিউরিটি বাধা দিছিল বেশি, গ্লাস মেলাস ভাঙ্গিয়ে চুরি, কোম্পানিটা ক্ষতি করছিল ওয়ার্কার বেশি। দিন দুপুরে মেশিন বার করে নিয়ে যেত, জানেন? ওই জায়গাটা এমন ছিল। ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা 500 একর মাটি, ওই মাটিতে 500 একর মাটি কিনে দিছে। ওখানে নুরু নামে এক চেয়ারম্যান আসল, ওই নুরু চেয়ারম্যানে বেক্সিমকোর মালিক কিনে দিছে, মালিক কিনে দিছে। এখন ওই নুরু চেয়ারম্যানের অর্ডার ছাড়া একটা ইটও গাঁথে না বেক্সিমকোর মালিক। ওই পুরা প্রপার্টি কিনে দিছে, ওনার সম্মান করতো। সম্মান করে। সালমান এফ রহমানের মূলত ব্যবসা হলো টেক্সটাইল আর হলো ঔষধ, এই দুটো দেখতো। আর গার্মেন্টস ট্রেড দেখতো সোহেল এফ রহমান, ওনার বড় ভাই। বড় ভাই, হ্যাঁ। আর বোনেরে দিছে সিরামিক্স, শাইনপুকুর সিরামিক্স। আরে বোন কোন সাইনপুকুর বোন দেখে? হ্যাঁ, শাইনপুকুর সিরামিক্সটা বনে দেখতো। এই হলো প্রতিষ্ঠান ওদের। এখন তো লোকাল বিজনেস করি এলো। ইওলো তো পাকিস্তান করাচিতে ওদের হলো শোরুম আছে, অনেক জায়গা আছে। ওই ইওলোটায় আমি শুরু করছিলাম বেক্সিমকো শুরু থেকে। তাই আমাদের এখান থেকে কিছু কিছু গার্মেন্টস প্রোডাক্ট বার করে নিয়ে যেত, নিয়ে যা লেবেলটা লাগাইতো, লাগাইয়ে এই বসুন্ধরা এলাকায় ইয়ে বানাইতো। ওই আইকেল টু গার্নেস সার ছিল না, গার্নেস সারের ফলরে ইওলো উদ্বোধন হয়েছিল, ইওলো ব্র্যান্ড। কানাডাও আছে। যাই হোক, আল্লাহ দোয়া করি বেক্সিমকো আবার খুলুক, সালমান এফ রহমান মুক্তি পাক, জনগণ এর রিজিকের ব্যবস্থা করে দেখ আল্লাহ। বড় বড় ব্যবসায়ীগুলোরে ধরাটা উচিত হয়নি। এমন এক জায়গায় দাঁড়ায় গাড়ি একটা ধরে বসে গেছে। ওই সাইডে বড় করবে স্যার রাস্তা, 3 রোড। আরো আগে হয়তো কারেন্টের পোলগুলো এমন জায়গায় ফেলাইছে যার কারণে দেরি করে পারতেছে। আরো ভিতরে দেওয়া দরকার। এখান থেকে 65 কিলোমিটার দূরে। শাল্লা 8 কিলোমিটার আছে এখনো। শাল্লা ব্রিজ 8 কিলোমিটার। রাজেন্দ্রপুর না এটা? এই তো চলে যাইছে। আর গাড়ি তো কোনো জায়গায়
জ্যাম নাই, ভালোই যাইতেছে। ড্রাইভার ভাইয়ের কপাল ভালো, আসরের নামাজ পড়ি উঠছেন না, আমার পাশে নামাজ পড়ছেন। হ্যাঁ, আপনার মধ্যে তো দেখলাম আমার পাশে আসরের নামাজ পড়ি বাড়াইছি।